জি, স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। দেখা যাচ্ছে? জি, জি, ক্লিয়ার আছে। আপনি শুরু করুন, কন্টিনিউ করুন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের দূর দূরান্ত থেকে যারা এই ক্লাস শুনছেন প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা হোমিওপ্যাথির নিয়ম নীতি প্রথম বর্ষের একটি ক্লাস নং 4 ওষুধের ইতিহাস ও আবিষ্কারকদের জীবনী। এটা আমরা জীবনী ভিত্তিক আজকে আমাদের ক্লাস শেষ হবে। এই জীবনীতে আজকে প্যারাসেলসাস ও ইবনে সিনা এই দুইজন মহাজ্ঞানী ব্যক্তিত্ব সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? সবাই একটু নক দেন, সবাই শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সবাই শুনতে পাচ্ছি না? জি। তো আসলে ওষুধের ইতিহাস ও আবিষ্কারকদের জীবনী, এটা হয়তোবা অনেকের কেমন ভালো লাগছে জানি না। এটা আসলে এইভাবে জানা যে আসলে হোমিওপ্যাথিতে শুধু হোমিওপ্যাথি না, চিকিৎসা বিজ্ঞানে যে সমস্ত মনীষী বা যে সমস্ত জ্ঞানী ব্যক্তিত্ব রয়েছে বা যা কাজ করেছিল, ইতিহাস যাদের হাত ধরে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস রচনা হয়েছে বা রচিত হয়েছে, তাদের জীবন সম্পর্কে কিছু জানা। কারণ হলো, তা না হলে আপনি চিকিৎসা বিজ্ঞানের যে ধারাবাহিক যে অগ্রগতি, চিকিৎসা বিজ্ঞানের যে ইতিহাস, এটা যদি না জানে কোনো একজন চিকিৎসক, তাহলে সে চিকিৎসা বিজ্ঞানে সে ভালো কিছু অর্জন করতে পারবে না, বা তার যে এই চিকিৎসা পেশায় সে অনেক কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না। কারণ যে কোনো বিজ্ঞানের যে অগ্রগতি, বিজ্ঞান কিন্তু পরিবর্তনশীল। কিছু কিছু বিষয় হয়তো স্থির আছে, কিন্তু বিজ্ঞান একটি চলমান প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে। সংযোজন হচ্ছে, আবিষ্কার হচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না, বাদ দেওয়া যাচ্ছে না। তার মানে কি? সংযোজন হচ্ছে, নতুন নতুন জিনিস সংযোজন হচ্ছে। এই জন্য এই যে শুরু থেকে এই পর্যন্ত যাদের মাধ্যমে এই বিজ্ঞানের প্রসার, সংস্কার বা অগ্রযাত্রা, তাদের সম্পর্কে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সে ওই ব্যক্তির পৃথিবীতে যা অবদান রেখে গেছেন সেই বিষয়ে যেমন কৃতজ্ঞতা প্রকাশ হবে, পাশাপাশি যারা পরবর্তীতে আসছে কাজ করবে, তাদের একটা মনে উৎসাহ এবং উদ্দীপনা বা মনোবল এটা জাগবে, এবং এই বিজ্ঞান আরো এগিয়ে যাবে বা চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাবে। এই জন্যই পূর্বের ইতিহাসকে জানা খুবই প্রয়োজন। তো দেখি আমরা আজকে প্যারাসেলসাস এবং ইবনে সিনার জীবনী এবং ওষুধ নিয়ে তাদের কাজকর্ম কি ছিল। প্রথমে আমরা একটু প্যারাসেলসাস সম্পর্কে জেনে নিই। আধুনিক যুগের অন্যতম সংস্কারক চিকিৎসক ছিলেন প্যারাসেলসাস। 1490 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের গবেষণা, সংস্কার, উন্নয়নে প্রচুর অবদান রাখেন। দেখেন, 1490 সালের কথা বলা হচ্ছে, তখন থেকে কিন্তু সংস্কার, গবেষণা এগুলা উন্নয়নের জন্য কাজ করছে। নিজের লেখা সম্পর্কে বলেন, তিনি লেখেন কেবল শিক্ষিত উন্নত বুদ্ধি সম্পন্নদের উদ্দেশ্যে। অর্থাৎ তার লেখা এবং এই সমস্ত বিষয় বা গবেষণা উনি কাদের উদ্দেশ্যে লিখছে? যারা এইসব বিষয় নিয়ে কাজ করে, শিক্ষিত, উন্নত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। তিনি প্যারাসেলসাস, আমরা শর্টকাটে জেনে নেব, তিনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। চলমান ভাবধারা বিশ্বাসী কতিপয় চিকিৎসকদের প্ররোচনায় তার বিভিন্ন মতবাদের শাস্তি হিসাবে তাকে 1561 সালে পাগলা কুকুর লেলিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই যে ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের যে কতিপয় ঘটনা, এগুলা কিন্তু চলে আসে। এই যে দেখেন, একজন চিকিৎসা বিজ্ঞানী, তার কষ্টের কথা, 1561 সালে উনি কিন্তু মারা যায় বা তাকে হত্যা করা হয়, তাও কি নির্মম ভাবে। কিসের জন্য? কিছু মতবাদের জন্য, চলমান ভাবধারায় বিশ্বাসী কতিপয় চিকিৎসকদের প্ররোচনায়। অর্থাৎ তার শত্রু হয়ে যায়।
তো এটা দেখেন যে তার পরবর্তীতে হয়তো তার যে মতবাদ, তার যে আবিষ্কার, তার যে অবদান, সেটা চিকিৎসা বিজ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ওই সময় মানুষ বুঝতে পারে নাই, বা স্বার্থবাদী বা স্বার্থান্বেষী মহল তার পিছনে লাগে এবং সে এটাকে মানে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়। এই যে দেখেন বিষয় আছে ধর্মীয়, তৎকালীন ধর্মীয় ব্যবহার, অযৌক্তিক ধর্মীয় কুসংস্কার তিনি চরম বিরোধিতা করেন। যখনই কোনো বিষয়ের বিরোধিতা আসে তখন অবশ্যই তার পক্ষে লোক থাকার কথা না। এই জন্য তার শাস্তি স্বরূপ কি হয়েছে, অনেক বইপত্র ফুরিয়ে ফেলে তিনি চিকিৎসা বিজ্ঞানের লুথার নামে পরিচিত। এটা কিন্তু দেখবেন ফার্স্ট ইয়ারের পরীক্ষায় আসবে, টিক চিহ্ন আসবে আপনাদের শর্ট কোশ্চেনের মধ্যে, যে চিকিৎসা বিজ্ঞানের লুথার নামে পরিচিত তার নাম কি। এটা কিন্তু ওই অবজেক্টিভের মধ্যে থাকবে। এটা আমার যতটুকু মনে পড়ে একটা প্রশ্ন আপনি ধরে নিতে পারেন যে প্রশ্নটা থাকতে পারে, আমরা প্রায়ই দেখেছি। তিনি প্রকৃতির সর্বত্র উদ্ভিদে সর্বত্র ঔষধের আরোগ্য ক্ষমতার উপর ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতেন। অর্থাৎ ঔষধের আরোগ্যের উপরে ঈশ্বরের অস্তিত্ব, অর্থাৎ আরোগ্য হবে, কিন্তু ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে, এটা উনি বলেছিলেন। এবং একটা ভালো কিন্তু মতবাদ তিনি উপস্থাপন করেছিলেন। তিনি বিভিন্ন রোগের অন্যতম কারণ হিসেবে পরজীবী অনুপ্রবেশ এবং একই দুঃখিত এখানে হিপোক্রেটাস লেখা আছে, এটা হলো প্যারাসেলসাস হবে, এখানে জিনিসটা হয়তো রয়ে গেছে। দৃঢ়তার বিরোধিতা যুক্তিপূর্ণ বিদ্রুপ করতে তিনি বলেছেন যে জন্ডিস রোগ সৃষ্টি করতে পারে, পক্ষাঘাত দূর করতে পারে, যথাক্রমে জন্ডিস আবার কি পক্ষাঘাত সৃষ্টিও করতে পারে। তার লেখা থেকে জানা যায় তিনি হ্যানিম্যানের পূর্বে ঘ্রাণের সাহায্যে ওষুধ প্রয়োগ করতেন এবং ওজন বা পরিমাণ দ্বারা নয়, ওষুধ দ্বারা রোগ দূরীভূত হয়। ওষুধ হিসাবে দ্রব্যের মাত্রা অবশ্যই এত ক্ষুদ্র হবে কদাচিৎ বিশ্বাসযোগ্য হবে, এই কথাও তিনি বলেছিলেন। প্যারাসেলসাসের আরেকটি বিষয় আমরা আরেকটু জানি, সেটা হলো মানে তার সম্পর্কে আরেকটু, সেটা হলো প্যারাসেলসাস হু ইজ রিয়েল নেম অফ ফিলিপাস এরিওলাস। তো বাংলায় যদি আমরা চিন্তা করি যে আসল নাম ছিল ফিলিপাস এরিওলাস, যেটা হলো হেনোইনিয়ান ছিলেন একজন এবং সুইস জার্মান চিকিৎসক এবং আলকেমিস্ট এবং বক্তা। তার বিষয়ে কিছু বিষয় এখানে চলে আসছে, যে উনি একজন ভালো বক্তা ছিলেন, ভালো কেমিস্ট ছিলেন। এই সমস্ত বিষয়গুলি উনি তার একটা উপাধি হিসাবে ছিল। আর প্রথাগত চিকিৎসা প্রত্যাখ্যান এবং পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার উপর জোর দেওয়ার কারণে তাকে অবশ্যই আধুনিক চিকিৎসার উন্নয়নে অগ্রগামী হিসাবে গণ্য করা হয়। এই যে প্যারাসেলসাস সম্পর্কে আরেকটু আমরা যদি চিন্তা করি যে উনি পরীক্ষা নিরীক্ষার উপর জোর দিয়েছিলেন, অর্থাৎ আধুনিক চিকিৎসার দিকে উনি কিন্তু একটা মনোনিবেশ স্থাপন করেছিলেন, যার জন্য তিনি ধর্মীয় কুসংস্কারের সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন এবং লোকজনদেরকে সেইভাবে উৎসাহিত করতেন। ঔষধের রাসায়নিক এবং খনিজ পদার্থের ব্যবহারে বিশ্বাসী, রোগের চিকিৎসার জন্য তিনি নির্দিষ্ট মাত্রা ব্যবহার করার পরামর্শ দেন, এটা নির্দিষ্ট মাত্রা। এবং রাসায়নিক ব্যবহার বর্ণনা করার জন্য তিনি কেমোথেরাপি ধারণার প্রবর্তন করেন। এই যে কেমোথেরাপি আমরা বর্তমান সময়ে যে আমরা দেখি বা শুনি, আমরা কিন্তু এমন একজন, আমরা এই ওষুধের ইতিহাস বর্ণনা করতে যে সমস্ত মনীষীদের কথা বলতেছি, ওনারা কিন্তু শুধুমাত্র হোমিওপ্যাথি ধারণা নিয়ে ওনারা কিন্তু কথা বলছেন না, চিকিৎসা বিজ্ঞানে ঔষধের কথা বলছেন। এই ইতিহাসটা আমরা পড়তেছি। এই যে কেমোথেরাপির বিষয়টা কিন্তু ওনার মাধ্যমে একটা প্রবর্তন হয়েছিল। ওনার একটা ধারণা ছিল যে কেমোথেরাপি দিয়ে মানুষকে চিকিৎসা দেওয়া যেতে পারে। যেহেতু আগে আমরা দেখেছি উনি একজন রাসায়নিক এবং খনিজ পদার্থের ব্যবহারের বিশ্বাসী, তার মানে কেমোথেরাপি একটি রাসায়নিক বিষয় এখানে জড়িত আছে। তো যাই হোক, তার ধারণাগুলি বিতর্কিত ছিল এবং তার সময়ে চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে দ্বন্দ্বের দিকে পরিচালিত করেছিল। যাই হোক, তার প্রভাব অব্যাহত ছিল এবং তিনি মধ্যযুগ থেকে কি করেন প্রধান ব্যক্তি হিসেবে বিবেচনা করা। এই যে বিষয়টা, তার আইডিয়াটা,
lead to conflict with the medical establishment of this time. একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল ওই সময়, এবং এটা কি করেছিল, কনসিডার দ্য কি ফিগার, হ্যাঁ, ট্রানজিশন ফ্রম দ্য মেডিভাল টু দ্য মডার্ন মেডিসিন। এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং ওই সময় সনাতনী বা তৎকালীন চিকিৎসা বিজ্ঞানের এই যে দুইয়ের মধ্যে একটা বিতর্কিত বিষয় উনি কিন্তু ওই তার সময় তৈরি হয়ে গেছিল। কারণ একদিকে ধর্মীয় কুসংস্কার এবং বিভিন্ন কুসংস্কারের উপর মানুষ বিশ্বাসী ছিল, সেখান থেকে মানুষকে বের করে নিয়ে আসা ইত্যাদি, কাজে এটা বিতর্কের সৃষ্টি হয়েছে, প্রচন্ড বিতর্ক বা জোরালো বিতর্কের সৃষ্টি হয়েছে। তো এই ছিল প্যারাসেলসাস নামক মানে একজন বিজ্ঞানী, ওনার জীবন সম্পর্কে একটু আলোচনা এবং ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে তার যে সংগ্রাম, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা শুনলাম। এটুকু আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বোঝা গেছে স্যার। আচ্ছা, খুব সিম্পল, আপনারা পড়লে বুঝতে পারবেন এগুলি। আমি পূর্বে বলেছি যে জীবনী আমরা পড়বো এই জন্য যেন ওই মানে ব্যক্তির, ওই বিজ্ঞানীর চিকিৎসা বিজ্ঞানে তার অবদান, তার ত্যাগ, তার যে চেষ্টা, তার যে তিতিক্ষা, তার যে হলো স্যাক্রিফাইস, এই বিষয়গুলো ফুটে ওঠে। তো আমরা এইবার ইবনে সিনার অবদান নিয়ে একটু আলোচনা করব। একজন মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা, পুরো নাম শাহরুখ রইস আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ। 908 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের বুখারা শহরে আফসানা গ্রামে জন্মগ্রহণ করেন। এটা একেবারে খুব সিম্পল ভাবে যে একজন তুর্কিস্তানে, মানে আমরা মিডিল ইস্টের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম এখানে পাইলাম। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম সিতারা বেগম। ইতিহাসটা এইভাবে আছে, 10 বছর বয়সে তিনি কোরআনে হাফেজ হয়ে যান। এই ইবনে সিনা তার যে পারদর্শিতা, তার যে জ্ঞান, এটা এখানে বোঝা গেল। এহিয়া নামে এক চিকিৎসকের কাছে তিনি চিকিৎসা বিদ্যা গ্রহণ করেন। এখন ঈসা ইবনে সিনা এহিয়া নামে একজন চিকিৎসকের কাছে চিকিৎসা বিদ্যা শিক্ষা গ্রহণ করেন। এখন ওই সময়ে শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জন কিন্তু অন্যরকম একটা বিষয় ছিল। তখন এইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, এত প্রসার ছিল না, যার জন্য কি করতো, যে ব্যক্তির কাছ থেকে মানুষ শিখছে। পরবর্তীতে ধীরে ধীরে আমরা দেখি যে বিভিন্ন পণ্ডিত বা মহাশয়ের কাছে, গুরুদের কাছে মানুষ শিখত। সেই সময় তৎকালীন এরকম একটা ব্যবস্থা ছিল যে বিশেষ মানে জ্ঞানী ব্যক্তির কাছে অবস্থান করে জ্ঞান অর্জন করতো মানুষ। আমরা যে গুরুর কাছে বিদ্যা অর্জন, এই ধরনের একটা প্রবণতা মানে এইভাবে শিখতো, কারণ যেহেতু প্রতিষ্ঠান ছিল না। তো মাত্র 16 বছর বয়সে তিনি দক্ষ চিকিৎসক হিসাবে সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েন। অর্থাৎ একদিকে যেমন কোরআনে হাফেজ, অন্যদিকে তিনি 16 বছর বয়সে কিন্তু একজন ভালো চিকিৎসক হিসাবে তার নাম খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম স্যার। চিকিৎসা, হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, কোশ্চেন পরেও করতে পারবেন, এখন বলেন যদি আপনি যেহেতু তাহলে পরে করব স্যার, পরে করব জি তাহলে। হ্যাঁ এখন বলেন, যেহেতু আপনি সময় যেহেতু স্টেপ করে বলছেন, বলেন। স্যার এই যে আমরা যে একটা বই মানে যেটা কলেজ থেকে দিছে, এই বইয়ে 18 বছর বয়সে উনি চিকিৎসা শুরু করেন। আচ্ছা, এইটা আসলে আপনার যে ইতিহাসটা উঠে আসছে, তাই না? জি স্যার। এটা আমরা আপনার কলেজের বই থেকে পাইছেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন এটা আপনার হলো যে আপনি যখন দেখবেন, মানে এনসাইক্লোপিডিয়া দেখবেন, হ্যাঁ এনসাইক্লোপিডিয়া, সেখানে আপনি মানে দেখবেন সেখানে কি লেখা আছে, ঠিক আছে? এনসাইক্লোপিডিয়া একটু লগ ইন করবেন, সেখান থেকে জানতে পারবেন। হয়তো আপনার ইতিহাসের ক্ষেত্রে আপনি হয়তো একটু পাইতে পারেন কোথাও কোথাও, তবে এটা ধরে নেওয়া হচ্ছে যে মাত্র 16 বছর বয়সে, আর ওইখানে দিচ্ছে 18 বছর বয়সে, নাকি? জি স্যার। একটু দেখে নিন আর কি, এনসাইক্লোপিডিয়া দেখলে আপনার সবচেয়ে ক্লিয়ার তথ্য পাবেন। জি স্যার, ওটা কি যেন বললেন? এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া। হ্যাঁ, এটা কি?
এনসাইক্লোপিডিয়া আপনার ইবনে সিনা নামে ওখানে সার্চ করবেন। জি স্যার। এনসাইক্লোপিডিয়া হলো বিশাল রিজার্ভার, ওয়ার্ল্ডের যত বিষয় আছে সেখানে রিজার্ভ করা থাকবে আর কি, পাবেন আপনি খুঁজলে। জি স্যার। ঠিক আছে ধন্যবাদ। বিষয়টা, এগুলো আপনি হয়তো 1 বছর বা 2 বছর আপনি পার্থক্য পেতে পারেন, কিন্তু এখানে আমরা একটা ধরতে বললাম যে মাত্র 16 বছর বয়স, এটা একটা রেফারেন্স আছে। এই তো আমরা সবচেয়ে বড় বিষয় হলো যে এত অল্প বয়সে উনি কিন্তু যথেষ্ট পাণ্ডিত্যের অধিকারী হয়ে যান, এটা হলো মূল বিষয়। তিনি শারীরবিদ্যা বিষয়ে একটা মানে তার উল্লেখযোগ্য বিষয় হলো শারীরবিদ্যা বিষয়ে উনি যথেষ্ট দক্ষ এবং পারদর্শী ছিলেন, মানে অ্যানাটমি। তার মানে হলো অ্যানাটমিতে কিন্তু ইবনে সিনা বিশাল পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি কি করতেন, কবর থেকে মৃতদেহ তুলে এনে গোপনে জঙ্গলের ভিতর কেটে এগুলা পরীক্ষা নিরীক্ষা করতেন। তখন কিন্তু এই ধরনেরই ছিল না যে লাশ কাটার একটা যে মানে অনুমোদন বা ওইটা এগুলা ছিল না। অনুমোদন ছিল থাকবেই বা কি করে, তখন তো এই ধরনের কোনো ব্যবস্থাই ছিল, মেডিকেল প্রতিষ্ঠান নাই। মানুষ ব্যক্তির কাছ থেকে শিখছে বা থেকে থেকে শিখছে ইত্যাদি। ইবনে সিনার সময় উনি দেখাইলেন যে এটা আসলে সে গোপনে এইগুলি, যে মানুষটা মারা গেল তার লাশ তুলে এনে এইভাবে উনি কিন্তু ওই অ্যানাটমি গুলি অ্যানাটমির দক্ষতা অর্জন করতেন। মূল বিষয় হলো যে আমরা ইতিহাস যখন জানবো, ইতিহাস, তখন আমরা এখান থেকে ধরে নেব যে আসলে এই ব্যক্তি বা এই মানুষ, হ্যাঁ এই ব্যক্তি বা এই মানুষটি বা এই বিজ্ঞানী, তার অবদান কি ছিল, তিনি কিভাবে মানব জাতির জন্য কাজ করে গেছেন, নিজেকে কিভাবে উৎসর্গ করেছেন এবং নিজে কিভাবে অবদান রেখে গেছেন, এই জিনিসগুলো আমরা গুরুত্ব দিব আর কি। রোগীর নারী পরীক্ষা করে হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্রের অবস্থান পর্যবেক্ষণ করার মতো ব্যক্তি সেই যুগে একমাত্র তিনিই ছিলেন। অর্থাৎ এই যে নারী পরীক্ষা করে যে মানে হৃৎপিণ্ডের এবং রক্ত সংবহন তন্ত্রের যে পর্যবেক্ষণ করা, যে নারী পরীক্ষা করলে এটা বোঝা যাবে যে মানুষের হার্ট ঠিকভাবে কাজ করতেছে, রক্তের সঞ্চালন ঠিক আছে ইত্যাদি। ধমনীর কপটিকা নিষ্ক্রিয়তা জনিত হৃদরোগ তিনিই প্রথম আবিষ্কার করেন। এই যে ধমনীর ভিতর দিয়ে রক্ত চলাচল এবং এটার যে কপাটিকা, এটা আমরা জানি যারা অ্যানাটমি ক্লাসে অংশগ্রহণ, অ্যানাটমি আপনাদের পরবর্তীতে আরো যখন পড়বেন তখন আপনারা দেখবেন যে আসলে মহাধমনীর যে কপাটিকা থাকে সেটা কিভাবে কাজ করে, কখন করে না, করলে কিভাবে বোঝা যাবে, এই সমস্ত বিষয়গুলো উনি কিন্তু মানে এই বিষয়গুলি উনি প্রথম উল্লেখ করেন। তিনি মনে করতেন যে রোগের উপর জলবায়ুর যথেষ্ট প্রভাব আছে। দেখেন এখন আমরা হোমিওপ্যাথিতে কি দেখি যে যে পরিবেশের প্রভাব রোগীর উপর বা কারণ, রোগের কারণ, যে জলবায়ু জনিত কারণ, আবহাওয়া জনিত কারণ, হ্যাঁ রোগের কারণ, এটা কিন্তু উনি একজন অ্যালোপ্যাথিক চিকিৎসক। তখন তো অ্যালোপ্যাথিক চিকিৎসক উনি, তখন তিনি ভাবতেন যে এগুলোর উপরে কিন্তু প্রভাব আছে, জলবায়ুর প্রভাব আছে। এবং তিনি মূত্রনালী ও ভবের অভ্যন্তরে ওষুধ প্রয়োগের মাধ্যমে তিনি চিকিৎসা পদ্ধতির প্রবর্তক ছিলেন। অ্যানাস্থেসিয়া প্রয়োগ করতেন, মানে অবশ করা, মস্তিষ্কের রোগী বরফ প্রয়োগ করা পদ্ধতি তিনি চালু করেন। কাঁধের সন্ধি বিচ্যুতি, যেহেতু অ্যানাটমি নিয়ে তার অনেক কাজ, কাজে হাড়গুড়ের বিভিন্ন সমস্যা যেমন কাঁধের সন্ধির বিচ্যুতি সোজা করা, এইসব বিভিন্ন বিষয়ে তিনি বিরাট অবদান রাখেন। এক কথায় অ্যানাটমির এবং বিভিন্ন ক্ষেত্রে ফিজিওলজি আমরা দেখলাম যে হৃৎপিণ্ড, মহাধমনী ইত্যাদি এই সমস্ত নিয়ে উনি অনেক কাজ করেছেন। এবং এক কথায় একজন নাম করা মুসলিম বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীর নাম যদি বলতে হয় তাহলে ইবনে সিনার কথা অবশ্যই আমাদের বলতে হবে। এবং তিনি 200টি সাধারণ জটিল ওষুধের বর্ণনা তার চিকিৎসা বিধি বইতে লেখেন। তিনি 200টি রোগ নিয়েও কথা বলেছেন, লক্ষণ, কারণ, পরিণতি, ব্যবস্থাপত্র, শল্য চিকিৎসা, মানে এই সমস্ত বিষয়গুলো তিনি লিপিবদ্ধ করেছেন। এছাড়া তিনি রোগ প্রতিরোধ, স্বাস্থ্য রক্ষার বিভিন্ন অত্যন্ত মনোযোগী ছিলেন। এই বিষয়ে তার মতামত ছিল সবচেয়ে দরকারি হচ্ছে ব্যায়াম, তারপর খাদ্য। এখন আমরা আধুনিক যুগে কি দেখি, এখন কিন্তু ব্যায়ামের কথা, শরীর চর্চার কথা বা বিভিন্ন অনুশীলনের কথা, অভ্যাসের কথা আসছে, কিন্তু এই বিষয়ে তিনি কত আগে বলেছিলেন। মাঝখানে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক কিছু আসছে, অনেক কিছু সংস্কার হয়েছে, কিন্তু এখন আবার আমরা ভাবতেছি যে শুধু চিকিৎসা নয়, ওষুধ নয়,
যদি মানুষ স্বাস্থ্য অনুশীলন বা নিয়ম মাফিক না চলে, খাদ্যকে ঠিকমতো খাদ্য অভ্যাস না থাকে, হ্যাঁ, পানি, বিশ্রাম, ঘুম ইত্যাদি বিষয়গুলো নিয়ম কানুন মেনে যদি না চলে, তাহলে কি সে সুস্থ থাকতে পারবে না। ওষুধ খেয়ে মানুষ সুস্থ থাকতে পারে না। এটা বর্তমানে এটা আলোচিত হচ্ছে ব্যাপকভাবে, যে ঔষধ মানুষকে সুস্থ করতে পারে না। আমরা যদি তার এই দুইটা লাইন আমরা চিন্তা করি, তাহলে এই কথা তিনি অনেক আগেই বলেছিলেন, অনেক আগেই বলেছিলেন। নিজ অভিজ্ঞতা থেকে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মানুষকে বেশি খুশি করা যায় কি করে, তার রোগ নিরাময় করে। অর্থাৎ মানুষকে যদি সুস্থ করা যায়, তাহলে সবচেয়ে বেশি খুশি, এর মতো খুশি আর নাই। অর্থাৎ যে রোগাগ্রস্ত ব্যক্তিটি যে মানে সুস্থ হবে, সে এত খুশি হবে, তা এই খুশি একজন মানুষকে অন্য কোনো কিছু দিয়ে তাকে খুশি করা সম্ভব নয়। উনি এটা আবিষ্কার করেছিলেন। আরো কিছু তথ্য যদি আমরা চিন্তা করি, এই যে বিষয়গুলো দেখেন এখানে আছে যে আরবিতে ইবনে সিনা নামে পরিচিত, এখানে কিছু বাড়তি তথ্য এখানে আছে। জ্যোতির্বিদ্যা, রসায়ন, এগুলো নিয়ে উনি কাজ করেছেন। তারপরে হলো চিকিৎসা বিজ্ঞানের একটি বিস্তৃত বিশ্বকোষ, শতাব্দী ধরে ইসলামীয় ও ইউরোপীয় উভয় জগতে একটি আদর্শ রেফারেন্স হয়ে উঠেছে এই ইবনে সিনা। তারপরে ওষুধের প্রতি গবেষণার দৃষ্টিভঙ্গি প্রাচীন গ্রিক চিন্তাবিদদের নীতির উপর ভিত্তি করেছিল, যেমন হিপোক্রেটাস, গ্যালেনা। তবে তিনি নতুন পদ্ধতির ধারণা প্রবর্তী চালু করেছিলেন, এবং তার আগের যেমন হিপোক্রেটাস এবং গ্যালেনার সময় ছিল, সেখান থেকে বেরিয়ে এসে তিনি আধুনিক পদ্ধতির উপর অনেকটাই কাজ করেছেন। আর তিনি কিন্তু আরো যেমন মধ্যযুগীয় এবং ইউরোপের চিকিৎসা বিজ্ঞানের বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল, এবং তিনি কিন্তু ইউরোপের তার যে সুনাম এবং প্রসার, এটা ইউরোপের মধ্যে ছড়ায় পড়ে। তার মানে দেখা গেল যে মিডল ইস্ট থেকে ইউরোপের দিকেও কিন্তু তার যথেষ্ট প্রভাব ছড়িয়ে পড়ে। তো আমার এই ইবনে সিনা এবং আপনার এই কি বলে প্যারাসেলসাস, এই দুইজন ব্যক্তিত্ব বা মনীষী বা চিকিৎসা বিজ্ঞানীর উপর আলোচনা করলাম। তো এটুকু আমি মনে করি আপনাদের খুব সহায়ক হবে, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই ধরনের বিষয়, যে জীবনী বা তাদের সম্পর্কে বা চিকিৎসা বিজ্ঞানে তাদের অবদান নিয়ে কিছু লিখতে বলা হয়, তাহলে আপনারা এখান থেকে নম্বরের মান বন্টন অনুযায়ী আপনাদের প্রশ্ন উত্তর সেভাবে করতে হবে। আর ব্যবহারিক জীবনে স্টোরি বা গল্প বা অবদান এই সম্পর্কে একজন চিকিৎসকের অবশ্যই জানতে হবে, তাহলে সে একজন ভালো চিকিৎসক হতে পারবে, নিবেদিত চিকিৎসক হতে পারবে, এবং মানুষের জন্য সে অবদান রাখতে পারবে, এবং জাতির জন্য সে নিজেকে কন্ট্রিবিউট করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে, আদারওয়াইজ এখানে আমরা হয়তো এইটুকুই আমরা সমাপ্ত করবো আর কি। আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার বলেন। প্যারাসেলসাস উনি কোন ধর্মের ছিলেন? এটা আসলে আমরা ইতিহাসে যেটা দেখলাম, প্যারাসেলসাসের যে এখানে ধর্মের বিষয়ে আমরা কি আলোচনা করেছি? না এখানে ধর্মের কোনো আলোচনা এখানে আসে নাই। তো আমরা হয়তো বা তার ধর্ম, হ্যাঁ জি, জানার জন্য শুধু জিজ্ঞেস করলাম। এটা আসলে তো তখন তো মানে আমরা এখানে যদি একটু দেখি, তার ধর্মীয় বিষয়ে আমরা এখানে ইতিহাসে আলোচনা আসে নাই। আমরা শুধু ওই নাম দেখে আমরা শুধু ইবনে সিনা, ইবনে সিনাকে আমরা মুসলিম বিশ্বের একজন নাম করা চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমরা বলছি, তাই না? এটা নিঃসন্দেহে। আর এই প্যারাসেলসাসের বিষয়ে আমরা ওইভাবে তিনি কি কোন ধর্মের ছিলেন, এটা আসলে আমরা এইভাবে এখানে ইতিহাসে আমরা আলোচনায় আনি নাই। তখন হয়তো কোন ধর্মে বিশ্বাসী ছিলেন বা কি এই ধরনের ইত্যাদি। তবে কথিত এখানে দেখেন একটা বিষয় আছে যে তৎকালীন ধর্মীয় অপব্যবহার এবং অযৌক্তিক ধর্মীয় কুসংস্কারে তিনি চরম বিরোধিতা করেন। এখন প্রশ্ন হলো যে এই যে সুইজারল্যান্ড, তাই না? এখন একটু চিন্তা করলেও পারা যাবে, সুইজারল্যান্ডের প্যারাসেলসাস, তাই না? জি স্যার। এই জায়গাটা আর কি। তো একটু দেখে নিতে হবে আপনাদের যে আসলে উনি কোন ধর্মে। এটা আপনার হয়তো লগ ইন করবেন এসে, মানে এনসাইক্লোপিডিয়াতে লগ ইন করে তার ধর্ম সম্পর্কে হয়তো বিস্তারিত জানতে পারবেন। তার ধর্ম, মানে তিনি তার সংসার জীবন,
ইত্যাদি, এগুলা যদি আরো কিছু জানতে চান, জি এগুলা স্যার। জানতে পারবেন। আমরা শুধু চিকিৎসা বিজ্ঞানে তার যে অবদান, এইটুকু নিয়ে আমরা আলোচনা করলাম, তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়। ঠিক আছে, জি স্যার। এইগুলো আপনারা আপনাদের মনের, বিশেষ করে তার হ্যাবিট কি ছিল, একজন মানুষের ইতিহাস আসলে কতটাই বা আলোচনায় আনা যায়, তাই না? জি অল্প স্যার। সময়ের ইতিহাসে কতটাই বা আনা যায়। অনেক ইতিহাসই তো মানে মানে আলোচনার বাইরে থেকে যায়। শুধুমাত্র অপরে থাকে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলি শুধু এখানে উপস্থাপন করা হয়। তো যাই হোক, সুইজারল্যান্ডকে নিয়ে আমরা যদি স্টাডি করি, অবশ্যই তার বিশ্বাস, সে কোন বিষয়ে বিশ্বাসী ছিলেন, সেগুলো আমরা অবশ্যই খুঁজে পাবো, অবশ্যই পাবো। একটু কাইন্ডলি দেখে নেন। হ্যাঁ, এই আর কি। আর কোনো বিষয়? আর কোনো প্রশ্ন আছে প্রাসঙ্গিক? স্যার রেকর্ডিং অফ করবো? আমার মনে হয় যেহেতু প্রশ্ন নাই, তো আশা করি সবাই উপকৃত হয়েছে, এবং এটা অবলম্বন করে যদি ওনারা চর্চা করে, অনুশীলন করে, তারা ভালো বুঝতে পারবে, জানতে পারবে। আশা